রবার্ট ফ্রস্টের এই কবিতাটা আমি মাঝে মাঝেই বলি যে উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট হ্যাভ আ লট অফ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। অ্যাকচুয়ালি এই জার্নিটা করলাম এতদিন ধরে, দার্জিলিং ঘুরলাম, তাগদা ঘুরলাম, সিকিম ঘুরলাম, আবার আসবো বর্ষাকালে, কারণ পাহাড় আমাকে সবসময় টানে। তো এখন ফেরবার পালা, তাই আমি এখন বাড়ি ফিরছি, আর বাড়ির জন্য খুব মনটাও কেমন করছে। তাই আজকের ভিডিওটা রয়েছে এনজেপি থেকে হাওড়া যাওয়ার যে জার্নিটা ভায়া দিস বন্দে ভারত, সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি এটা খুব ভালো লাগবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আজকে আপনাদের আমি নিয়ে যাব এনজেপি থেকে হাওড়া পর্যন্ত, যেটা আমার ফেভারিট জার্নি। আর পুরোপুরি জার্নিটা হচ্ছে বাই ট্রেন বন্দে ভারত, যেটা নাম্বার হচ্ছে 22302। এবং এই বন্দে ভারত বিকেল 3টের সময় এনজেপি থেকে ছাড়ে আর 10:30টার সময় হাওড়াতে পৌঁছায়। তো টাইমটা খুবই শর্ট, 7 ঘন্টা 30 মিনিট লাগে। এবং এর মাঝখানে মাত্র 3টে স্টপ যায়। ফার্স্ট হচ্ছে বারসই, সেকেন্ড হচ্ছে মালদা টাউন, আর থার্ড হচ্ছে বোলপুর। সো এই 3টে স্টপের মধ্যে এই ট্রেনটা ঘোরাফেরা করছে এবং আসছে এনজেপি থেকে হাওড়া পর্যন্ত। মাঝখানে ওটা আরো আসছে আসাম থেকে, তো ওইখান থেকে আরো জার্নি করে লোকজন আসছে, তারা এনজেপিতে খালি হয়ে যাচ্ছে ট্রেনটা। এবং এনজেপিতে অ্যাকচুয়ালি ট্রেনটা একটু আগে দিয়ে দেয়, দুটোর মধ্যেই দিয়ে দেয়, এবং ক্লিনিং হয়, ফুল ক্লিন টিন হয়ে তারপর বসে। এই যে এখানে দেখছেন যে এলসিডিতে দিয়ে দিয়েছে কোনখান থেকে যাবে, কটার সময় যাবে। আর এই জার্নিটা আমি আজকে আপনাদের দেখাবো, খেতে খেতে, রিল্যাক্স করতে করতে এবং আপনার সঙ্গে গল্প করতে করতে গোটা জার্নিটা কাটাবো। তো কিরম লাগে আশা করি কমেন্টসটা নিশ্চয়ই পাবো। জার্নিটা শুরু হওয়ার আগে আমি ট্রেনটা একটু দেখিয়ে দিলাম, এখানে সিটগুলো কিরকম ম্যানেজমেন্ট আছে। এটা হচ্ছে চেয়ার কার সিট, এছাড়া এক্সিকিউটিভ ক্লাসও আছে যেখানে যেতে পারেন। তো ওইখানে চেয়ারটা পুরো ঘুরে যায়। তো আমি যেহেতু চেয়ার কার অফ করেছিলাম বলে আমি আর ওই কামরায় আপনাদের নিয়ে যাইনি, আমি জাস্ট ফোকাস করেছি আমার জার্নিটার উপরে, যেখান দিয়ে আমি গেছি। আর গরমটা তো পড়ছে, তো এই ট্রেনের মধ্যে তাড়াতাড়ি ঢোকবার চেষ্টা করছিলাম, কিন্তু অগত্যা স্টাফেরা ঢুকতে দেয় না, এই কারণে যে যতক্ষণ না ক্লিন হয় ততক্ষণ ওরা অ্যালাউ করে না। কারণ আমরাই আবার পরে কমপ্লেন করব যে ভাই ক্লিন কেন নিয়ে এত টাকা করে ভাড়া। তো এটা তো একটা আছেই। তো তার জন্যই এটা 2টোর সময় ঢোকবার পরেও 15-20 মিনিট 20 মিনিট মতো টাইম নেয় দেওয়ার জন্য, এবং তারপরে আমাদের অ্যালাউ করে ঢুকতে। এবং এসি ফুল চালু থাকে শুরু থেকেই, কারণ অলরেডি ট্রেনটা মুভমেন্টের মধ্যে ছিল, এনজেপিতে এসে খালি হলো। তো আজকে ট্রেন নাম্বার 22302 বন্দে ভারত এক্সপ্রেস ফ্রম এনজেপি টু হাওড়া আজকে আমরা যাচ্ছি, এবং পুরো জার্নিটা আপনাদের কাছে তুলে ধরছি। ট্রেনে ঢুকে যেটা নিয়ে কাড়াকাড়ি এবং মারামারি লাগে সেটা হচ্ছে লাগেজ রাখবার জায়গা। প্রত্যেকটা সিট তো রিজার্ভ থাকে, কিন্তু সিটের ওপরে যে লম্বা র্যাকটা করা আছে যার মধ্যে লাগেজ রাখা হয়, সেটা নিয়ে একটু ঝামেলা তো হয়। কারণ আমি ফেস করেছিলাম যে ভাই তোমার সিটের জায়গা তো এইটুকু, তুমি এইটুকুর মধ্যেই লাগেজ রাখবে, এর বাইরে রাখলে তো হবে না, কারণ আমরা কোথায় রাখবো। তো যাই হোক, অ্যাডজাস্টমেন্ট সবাইকে করতে হয়, এবং আলটিমেটলি সবাই লাগেজ রেখেই চলে। এই ট্রেনের চেয়ার কারের ফেয়ার হচ্ছে 1495 টাকা, এবং এক্সিকিউটিভ ক্লাসের ফেয়ার হচ্ছে 2760 টাকা। জার্নি চালু হওয়ার শুরুতেই আমাদের হাতে চলে এলো দুরকম ভাষায় খবরের কাগজ।
আনন্দবাজার পত্রিকা অ্যাজ ইউজুয়াল আমি তুলে নিলাম, তুলে পড়তে থাকলাম। আর তাসু তুলে নিল টেলিগ্রাফ। টেলিগ্রাফ আনন্দবাজার ওরা সাপ্লাই করে যতক্ষণ থাকে, কারণ অনেকজন খবরের কাগজ পায়নি, এটাও কমপ্লেন আছে। তো যাই হোক, এটা আমি দেখলাম প্রথমবার যে খবরের কাগজ পাচ্ছে না। কেন পাচ্ছে না বুঝতে পারলাম না। হয়তো এটা হতে পারে যে ট্রেনটা বিকালবেলা রান করছে, সকালবেলার খবরের কাগজ প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু এই ট্রেনের মধ্যে একটা জিনিস যে আমার ভালো লাগলো, সেটা হচ্ছে কন্টিনিউ মুখ চলতে থাকে। আপনি কিছুক্ষণ বসে আছেন আর খাবার চলে আসছে, আর আপনি খেতে থাকছেন আর সাইড বাই সাইড এই দৃশ্য দেখতে যাচ্ছেন, দৃশ্য দেখতে দেখতে চলতে থাকছি। গ্রাম এবং মাঠ একের পর এক দেখতে থাকছি আমরা। প্রথম খাবার চলে এলো ট্রেতে করে, ফার্স্ট স্ন্যাক্স। এবং সেই স্ন্যাক্সের মধ্যে কি কি ছিল দেখবেন? একটা চানাচুরের প্যাকেট, তার মধ্যে মুড়ি চানাচুর মিক্স, এবং একটা পপকর্নের প্যাকেট যার মধ্যে একটু ক্যারামেল ছিল, আর একটা সুইট জুস, অ্যাপল জুস মোস্ট প্রবাবলি, একটা চায়ের প্যাকেট, এবং এটা মিক্স করে গরম জলে করে খাওয়া হয়েছিল। বিউটিফুল টেস্ট, পুরো একদম মানে অসাধারণ। আমি একটা প্যাকেট বাড়িতে নিয়েও এসেছিলাম পরে। আর খাস্তা কচুরি দিয়েছিল। খাস্তা কচুরিটা আমি হাতে নিয়ে দেখলাম যে বেশ গরম আর ফ্রেশ মনে হলো। এত গরম থাকলে তো ফ্রেশ হবেই। ফার্স্ট বাইটটা নিয়েই আপনাদের বলছি কিরম লাগছে। তো হাতে নিয়েই সসটা না লাগিয়ে আমি খেতে চালু করলাম। এত খিদে পেয়ে গেছিল, দুপুরবেলা লাঞ্চটা সেরমভাবে করা হয়নি। কারণ একটা মাথায় চলছিল যে ভাই বন্দে ভারতে তো খাবার পাবোই, আবার খরচা করে খাবো। রাস্তায় বিশাল জ্যাম ছিল। এনজেপিতে যখন আসলাম তখন প্রায় বাজে 2টো, আর আমাদের ট্রেন ছিল 3টেতে। আমি এনজেপিতে ঢুকতে না ঢুকতেই দেখলাম ট্রেন দিয়ে দিল, যেরকম দেখলেন শুরুতেই। তো তাই খাবারটা বেশ জম্পেশ লেগেছিল। যে কোনো রকমের তেলে ভাজা আমার প্রচন্ড প্রিয়। তাই বাড়িতে আমার বউয়ের থেকে একটু ঝগড়াও হয় আমার সঙ্গে যে রোজ তেলে ভাজা খাও কেন। কেন জানি না তেলে ভাজাটা আটকাতে পারি না। আর বিশেষ করে কচুরি, সিঙ্গারা, এগুলো তো অসাধারণ লাগে আমার। তাই সস লাগিয়ে লাগিয়ে বেশ আমেজে খেতে লাগলাম এই সুস্বাদু কচুরিটা। কচুরির সঙ্গে যেসব জিনিসগুলো দিয়েছিল সেগুলো আমার খুব একটা পছন্দের নয়। যদি সেগুলো বাদ দিয়ে আমাকে আরেকটা কচুরি দিত, তাহলে যেন মনটা একটু বেশি খুশি হতো। ভাবছিলাম যদি তাসু আর কুহুর মধ্যে কেউ কচুরি না খায় তাহলে যেন আমার ভাগ্যে আসে, কিন্তু দুজনেই বেটা খেয়ে নিল, কেউ দিল না আমাকে। যাক, এর পরের যে টেস্ট করলাম সেটা হচ্ছে মুড়িটা। তো মুড়িটা বেশ সুন্দর লাগলো খেতে, এবং পপকর্নটাও দেখলাম। পপকর্নে যেহেতু ক্যারামেল ছিল ওই জন্য খুব একটা ভালো লাগলো না। একটুখানি নিয়ে আমি তাসুকে দিয়ে দিলাম, কারণ তাসুর আবার ক্যারামেল লাগানো পপকর্ন খেতে ভালো লাগে। এত মিষ্টি মিষ্টি পপকর্ন ভালো লাগে না। পপকর্ন যেটা ভালো লাগে সেটা হচ্ছে একটু বেশ ফ্লেভার থাকবে, ঝাল ঝাল থাকবে। তো আপনাদের কিরম লাগে আপনারা একটু জানাবেন কমেন্টস করে। কারণ সিনেমা হলে গিয়ে ম্যাক্সিমাম লোকে তো পপকর্ন খান। তো কোন ফ্লেভারটা আপনারা বেশি পছন্দ করেন বললে বেশ ভালো লাগবে শুনতে। বন্দে ভারতে ওভারঅল যে জিনিসটা আমি দেখলাম, প্রত্যেক কটা খাবার কিন্তু ফ্রেশ দেয় একদম। মানে নতুন ভাবে বেক করা, নতুন ভাবে তৈরি করা ফ্রেশ খাবার। কারণ ফ্রেশ খাবার না দিলে তো খুব অসুবিধা। আর যেটা আমার সবচেয়ে ফেভারিট লেগেছিল কচুরির পরে সেটা হচ্ছে চাটা। একটা এলাইচি ফ্লেভারের দারুণ একটা চা দিয়েছিল। এটা গুঁড়ো চা ছিল, মানে গুঁড়ো চা বলতে ডাস্ট ছিল, এবং এটা রেডিমেড মিক্স। খালি গরম জলে ঢেলে দাও, ঢেলে দিয়ে একটুখানি স্টার করো খানিকক্ষণ ধরে, অ্যান্ড দ্য টি ইজ রেডি। তো ওই স্টার করে টি আমাকে কুহু বানিয়ে দিল, এবং চাটা খেয়ে অসাধারণ একটা মেজাজ হয়ে গেল, অদ্ভুত টেস্ট। আমি চাটা খুঁজেছি কোথায় পাওয়া যায়, এবং আমাদের এখানে একটা দোকানে পেয়ে আমি কিছু স্যাশে কিনেও নিয়ে এসেছিলাম। তো চায়ের রংটা দেখুন, ওর মধ্যে কিন্তু মিল্ক ইনক্লুড করা আছে এবং এলাইচি ফ্লেভার। অসাধারণ একটা চা। গুড চা। আপাতত তাহলে এগুলো খেতে থাকি যেগুলো দিয়েছে, বাকি আবার এরপরে দেখাচ্ছে। অনেকগুলো খাবার দিয়েছে।
বর্ষাটা এখনো নামেনি, তাই ম্যাক্সিমাম নদী এবং ক্যানেলগুলো শুকিয়েই আছে। ট্রেন থেকে দেখছিলাম ওপর দিয়ে ব্রিজ তলাটা শুকনো এবং সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে বেশ সময় কেটে যাচ্ছিল। কিন্তু ল্যান্ডস্কেপটা যে ভালোভাবে আপনাদের দেখাবো সেটা তো উপায় হচ্ছে না, কারণ আস্তে আস্তে আলোটা কমে আসছে আর চিন্তা হচ্ছে কখন ফারাক্কা আসবে। খাবার আমাদের কন্টিনিউ চলতেই থাকলো। এবারে পালা ছিল পপকর্নের পরে মুড়িটার, এবং মুড়িটা বেশ দারুণ মুড়ি ছিল, তার মধ্যে মশলা মিক্স করা ছিল, ঝুড়ি ভাজা ছিল, চানাচুর ছিল এবং বাদাম ছিল। মুড়ি খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে বেশ সময় কেটে যাচ্ছিল। বন্দে ভারতে চললে যে অ্যাডভান্টেজেস গুলো আছে সেটা আমি আপনাদের বলে দিই। এই যেমন আমি এনজেপি থেকে আজকে বাড়িতে আসছি, যদি আমি অন্য ট্রেনে আসতাম কালকে সকালবেলা আমাকে শিয়ালদা নামতে হতো আর হাওড়া নামতে হতো। তো সেই সকালবেলা বাড়িতে যেতাম একটা ড্রাউজি মুডে, তার জায়গায় আমি আজকে 10:30টায় হাওড়া পৌঁছে গেলাম এবং নিটলি কোনো ক্যাব ভাড়া করে বাড়ি পৌঁছে যাবো আর ফ্রেশলি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে যেতে পারবো। তো এই টাইমটা বড্ড সেভ হয় বন্দে ভারতে, তাই আমি প্রেফার করি বন্দে ভারত। আর একটা ব্যাপার হচ্ছে বন্দে ভারতের ফেয়ারটা যদিও একটু হাই হয়, কিন্তু সেটা পুষিয়ে দেয় নানা রকম খাবার দাবার দিয়ে এবং টাইমটাকে শর্ট করে দিয়ে, কারণ টাইম ইজ মানি, টাইম ইজ এভরিথিং, টাইমটা চেক করাটাই মেন। তবে এরা দুজন কিন্তু টাইমের ভালো সদ্ব্যবহার করছে, দেখতে পাচ্ছেন কিরকম চাপা দিয়ে ঘুমাচ্ছে তাসু, আর ও তোড়জোড় করছে ঘুমাবার জন্য। তাই আমি ইশারাতে জিজ্ঞেস করলাম কি ব্যাপার ঘুমাচ্ছ। ঠান্ডা এতে ভালোই লাগছিল কারণ এসিটা বেশ স্ট্রং, তো দুজনে ঘুমিয়ে পড়ছে। আমার ঠান্ডা লাগে না, আমি একদম বীরপুরুষ, তাই আমার ঘুমও পাচ্ছে না। অ্যাকচুয়ালি আমি বাইরের নেচারটাকে একটু বেশি এনজয় করি। জানলার বাইরে তাকিয়ে তাকিয়ে আর নেচার দেখতে দেখতে আমার বেশ সময় কেটে যাচ্ছিল, কারণ এই গাড়িটাতে বেশি ঘোরাঘুরি করতে ইচ্ছা করে না। समझदारों के लिए इशारा ही काफी होता है, তাই আগের ক্লিপটা আমি ইশারাতে কথা বললাম। অ্যাকচুয়ালি বেশ ঠান্ডা হয়ে গেছে ভেতরটা, আর কুহু প্রায় ঘুমিয়ে পড়ছে মাথা মাথা ঢেকে, আর তাসুদা একদম ঘুমিয়ে পেরেছে জড়ামড়ি করে, মাথা মুখ সব ঢেকে। কিন্তু আমার ঠান্ডাটা একটু কম লাগে, আমি প্রেফার করি এসিটা একটু চিল থাকার জন্য। তাই আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে টাইম কাটাচ্ছিলাম, ওই দূরে গ্রামের রাস্তাগুলো দেখছিলাম, আর মনে পড়ছিল সেই ছোটবেলার কবিতা, ওই দূর ওই প্রান্তর ঘেরা মোদের আবাস, কিবা হাসি হাসে কচি দুব্বের ঘাস, তার ওপর মায়ের মতো চাহিয়া আকাশ, বেনু বাজে মাঠে হেথা চড়ে ধেনুগণ। তো দূরে আমি দেখতে পাচ্ছি না সেরকম ধেনুগণ চড়ছে বলে, কিন্তু বাকি জিনিসগুলো পুরো মিলে যাচ্ছে, আর রোদরা আস্তে আস্তে কমতে থাকছে। রবি ঠাকুর সবসময় মনে পড়ে যায় এইসব স্মৃতিতে। যাই হোক, ট্রেনের মধ্যে লোকেদের ব্যস্ততা সেরকম কিছু নেই, সবাই একটা ল্যাদ খাওয়া মোডে আছে, কারণ সবাই জানে ডেস্টিনেশন তো হাওড়া এবং 10টা 10:30টার মধ্যে তো আমি পৌঁছে যাব। তবে ট্রেনটা কিন্তু বিফোর টাইম চলছিল, বেশ ভালোই টানছিল। ফার্স্ট স্টপ বারসোয়ে টাইমে নামালো, বিফোর টাইমে নামালো সরি, এবং পরপর টাইমগুলো যেন কিরমভাবে কাটছিল। আর এরা বেশ সুন্দর মজাসে ঘুমিয়ে আছে তাসু, আর কুহু একটু মাঝে মাঝে আমায় দেখছে আর হাসছে, কিন্তু মোডটা ছিল ঘুমেরই, ঘুমন্ত মোডে দুজনেই ছিল। আর আমি অপার হয়ে বসেছিলাম বাইরের সৃষ্টিকর্তার এই সৃষ্টি দেখতে, মন মুগ্ধকর দৃশ্য। আমি হয়ে বসে আছি, আমি হয়ে বসে আছি, ওহে আস্তে আস্তে সানসেট হচ্ছিল এবং আলোটা নিভে যাচ্ছিল, অন্ধকার হচ্ছিল আস্তে আস্তে চারিদিক, এবং আমরা অ্যাপ্রোচ করছিলাম মালদা টাউনের দিকে। তার আগে প্রচুর আমবাগান, দূরে দূরে আমবাগান দেখতে পাচ্ছি, মনটা বেশ ভালো লাগছে। আর চারিদিকে ক্ষেত খলিহান, খাবার কিন্তু বন্ধ নেই।
জলের বোতল একটা দিয়ে গেল শুরুতেই, এবং তারপরে আপনার চাইলে বোতল দেবে, কিন্তু তার জন্য কস্ট নেবে। এছাড়াও এরা খাবার দেওয়া ছাড়াও মাঝে মাঝে কিছু জিনিস নিয়ে বিক্রি করতে বেরোয়, একটু পরে সেটা আপনাদের দেখাচ্ছি। একটা ফেসিলিটি এখানে যে কুইক সেবা বলে, তার এখানে নাম্বার প্রত্যেকটা সিটের পেছনে দেওয়া থাকবে। কোনো ক্লিনিং অ্যাসিস্ট্যান্সের জন্য কিংবা ধরুন আপনি কিছু খেলেন, সেটা ডাস্টবিনে আপনি ফেলতে চাইছেন না, তখন আপনি একটা ওদের ডাক দিলেই ওরা এসে সেটা নিয়ে যাবে। আর চার্জিং পোর্ট ছিল সিটের নিচে, ওখানে আপনি দুটো ফোন দুদিকে চার্জ করতে পারবেন এবং অল্টারনেটিভ চার্জ করতে পারবেন। ওখানে ইউএসবি পোর্টটা ঢুকিয়ে দিলেই চার্জ হয়, আর অন্য কোনো অ্যাডাপ্টার লাগে না ওর সঙ্গে। তো সিস্টেম সবই ভালো এখানে, এবং সিটের তলায় দুদিকে বোতল রাখবার সিন আছে, জায়গাটায় ছোট করে একটা খাপ করা, সেখানে আপনি বোতল রাখতে পারেন, কোনো ঝঞ্ঝাটই নেই। মানে এভরিথিং ইজ নিট অ্যান্ড ক্লিন, পুরো ভালোভাবে যেতে পারেন। ফুড স্পেসও বেশ ভালো, একদিকে 3টে সিটের অ্যালে আর একদিকে 2টো সিটের অ্যালে। তো বেশ ভালো লাগছিল, ফুর্তি করতে করতেই যাচ্ছিলাম, আনন্দ করতে করতেই যাচ্ছিলাম। আর বৃষ্টি তো এত সুন্দর হচ্ছিল সবুজ সবুজ দেখে, মনটা একদম পজিটিভ হয়ে যাচ্ছিল। যাচ্ছিলাম বাড়ি, একটু মনে তো দুঃখই হবে, এতদিন ধরে ঘুরলাম এবং তারপরে বাড়ি ফিরছি, কিন্তু বাড়ির যেন টান একটা আলাদা, সেখানে যেন যেতেই হবে। কিন্তু তারপরে বাড়ি গিয়ে আবার মনে হয় যে এই তো বাড়ি চলে এলাম, যদি ঘুরতে যেতে পারতাম তাহলে কত ভালো হতো, আবার নতুন করে ব্যাগ প্যাক হতো। আর এই দেখুন, যে মারপিটের কথা শুরুতে বলছিলাম, নিজেরা বেশ কুদুকুদি করে সাইজ করে নিয়েছে এবং একের পর এক ব্যাগ সুন্দরভাবে রাখা আছে, কারোর সঙ্গে কারোর কোনো ট্যাসেল নেই, বেশ মিলেমিশে আছে ব্যাগ ব্যাগেজগুলো। লোকেরা এরা মিলেমিশে থাকলে পৃথিবীটা একটু অন্যরকমই হয়ে যেত, হিংসা বিদ্বেষ যদি না থাকতো কত ভালো হতো। কিন্তু আমরাই হিংসা বিদ্বেষ ছড়াই এবং আমরাই আবার তার সমাধান চাই। তো কি করা সম্ভব সেটা বুঝতে পারি না। ফিলোসফি একটা অন্য জায়গায়, সায়েন্স একটা অন্য জায়গায়। সায়েন্সের ক্রিয়েশন আলাদা, ফিলোসফির ক্রিয়েশন আলাদা। যাই হোক, আবার দেখতে দেখতে বাইরের দিকে নজর চলে গেল এবং বাইরে দেখলাম বেশ পদ্ম ফুলের অনেক ক্ষেত এখানে, এবং প্রচুর ল্যান্ডস্কেপ গুলো সুন্দর। তো যারা ল্যান্ডস্কেপ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই দিনের বেলা ট্রেন জার্নি করবেন। এই কারণে বলছি, দিনের বেলা ট্রেন জার্নি করলে খুব ভালো লাগে, অনেক কিছু আপনি দেখতে পারবেন। যেমন উড়িষ্যায় যেতে গেলে যদি আপনি রাত্রির জার্নি করেন তাহলে চিল্কা লেকটা মিস করবেন, তো দিনের বেলা ট্রেনে জার্নি করলে চিল্কা লেকটা দেখতে পাবেন। তো এরকম বহু জায়গাতে আছে যে ঘুরে ঘুরে আপনাদের জার্নিটা করতে হয়। আর ওই যে সূর্যদেব অস্তাচলে, দ্য সান ইজ গোয়িং টু সেট, কি সুন্দর লাগছে চারিদিকে পৃথিবীটা। একটু পরে অন্ধকার হয়ে যাবে এবং সব শান্ত হয়ে যাবে, আবার রেডি হবে আগামীকাল সকালবেলার জন্য, নতুন করে লাইফ চালু করবার জন্য উদ্যম নিয়ে সবাই বেরোবে কাজে। যেরকম আমি আজ রাত্রিবেলা বাড়ি পৌঁছাবো 10:30টার সময় হাওড়ায়, তারপরে বাড়ি, এবং সারা রাত্রি ঘুমিয়ে আগামীকাল থেকে আবার একটা উদ্যম নিয়ে কাজ করতে বেরোবো। আবার চেষ্টা করবো কোনো জায়গা সিলেকশন করে আপনাদের কাছে নিয়ে আসতে একটা নতুন ভিডিও আপনাদের দেখাবার জন্য। বলতে বলতে দেখুন যে হকার সিস্টেম করে চলে এলো তার থালি নিয়ে, মানে এই ডালার মধ্যে সবকিছুই পাওয়া যায়, আপনি খালি দিতে হবে আপনাকে পয়সা, তাহলেই আপনাকে দেবে। এটা ফ্রি সার্ভিস নয়। তো এই সার্ভিসটা আছে। আপনার মনে হলো হঠাৎ করে আপনি চা খাবেন, সবসময় তো আর চা দিতে পারবেন না, অনেকের অভ্যেস আছে যে খুব চা খাওয়ার নেশা, কিংবা কোনো স্ন্যাক্স ফ্যাক্স খাচ্ছেন, সবসময় তো ওরা দেবে না, যেটা ওদের শিডিউল্ড আছে সেটাই ওরা দেবে, আর বাকিটা আপনাকে নিজের গাটের পয়সা খরচা করে কিনে খেতে হবে। তো সেরকম কিনে খাওয়ার জন্য এদের সিস্টেমটা খুবই ভালো, সার্ভিস দিচ্ছে এরা সবসময়। ইউ জাস্ট কল ফর দেম, ওরা আসবে, আপনাকে সাপ্লাই দেবে, পয়সা নেবে, কেটে পড়বে। তো এছাড়া আরো অনেক কিছু ভালো ভালো জিনিস আছে এই ট্রেনটার মধ্যে, যেটা হচ্ছে আপনাকে প্রত্যেক কটা স্টেশনের ওয়েল অ্যাডভান্স জানিয়ে দেবে যে কোন স্টেশন আসছে এবং কতক্ষণ পরে স্টেশনটা আসছে, যাতে যে কোনো প্যাসেঞ্জার সেই স্টেশনে নামবে তারা রেডি থাকে তাদের ব্যাগেজ ফ্যাগেজ নিয়ে দরজার কাছে। আর দরজাটা অলওয়েজ লকড, এটা কিন্তু এমনি নর্মাল ট্রেনের মতো না যে আপনি খুলতে পারবেন, একদম হাইড্রোলিক দিয়ে বন্ধ। ওটা যখন স্টেশন আসবে, টার্মিনাল আসবে, তখনই ওটা খুলবে, নাহলে খুলবে না। এটা দারুণ জিনিস, সিকিউরিটির জন্য দারুণ, যে কেউ ঢুকে আপনার নিতেও পারবে না, কেউ ঢুকে আপনার সিটও দখল করতে পারবে না, আর কোনো ভেন্ডারও ঢুকতে পারবে না। যেমন অন্যান্য ট্রেনেতে আপনি উঠলেই, সে আজকালকার দিনে 2 টায়ার এসি পর্যন্ত আমি দেখেছি ভেন্ডার ঢুকে বড্ড ডিস্টার্ব করে। মাঝে মাঝে ভালোই লাগে, কারণ বাইরের খাবার খেতে তো ট্রেনে সবসময় ভালো লাগে। আর একটা কথা, আমার যেটা ট্রেনে উঠলেই সবসময় মুখ চলে, সেইটাই এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ। কারণ সেই যে চপ, সিঙ্গাড়া, ঝালমুড়ি,
তারপরে মাটির ভাঁড়ে চা, এগুলো বেশ মিস করি এই ট্রেনটাতে। তো এইগুলো একটা আমার কাছে মনে হচ্ছে বড্ড ডিসঅ্যাডভান্টেজ কেন বলছি, যে এইগুলো খেতে খুবই ভালো লাগে। ট্রেন জার্নি মানে এইগুলো যেন একটা মানে আনডিভাইডেড পার্ট। ট্রেন জার্নির সঙ্গে এগুলো যেন থাকতেই হবে। তো বন্দে ভারত এটা নেই। যাই হোক, সফিস্টিকেটেড লোকজন এখানে চলাফেরা করে এবং সফিস্টিকেটেড ভাবেই জিনিসগুলো মেনটেন হয়, তো এটা বেশ ভালোই লাগছে। আমার কনসেপ্টটা ট্রেনে যাওয়ার একটু অন্যরকম। ছোটবেলা থেকেই ট্রেনে যতবার গেছি ততবারই ট্রেনে যে ঝালমুড়ি কিংবা ডিম সেদ্ধ কিংবা সিঙ্গাড়া কিংবা ভেজিটেবল চপ খাইনি। আর একটা ছোটবেলায় মনে আছে একটা চা বিক্রি করতে হতো, অসাধারণ একটা চা, এবং তার ক্যাপশন ছিল খারাপ সে খারাপ চায় পিও ভাই, মানে খারাপ থেকে খারাপ চা খাও। আর এখানে দেখুন বোতল রাখবার জায়গা। তো যাই হোক, গল্পটায় আসি। ওই খারাপ সে খারাপ চায় পিও ভাই যখনই মুখে তুললাম চা তখন তো দারুণ লাগতো। তো সেই জিনিসগুলো একটু মিস করি এই ট্রেনটাতে। আস্তে আস্তে চারিদিকটা অন্ধকার নেমে আসছে এবং আমি ওয়েট করছি বারবার ধরে যে ফরাক্কা ব্যারেজ কখন আসবে, কারণ ফরাক্কা ব্যারেজটা আমার দেখতে খুব ভালো লাগে। ভরা গঙ্গা এবং তার ব্যারেজ, এবং লম্বা একটা ব্যারেজের উপর দিয়ে আমাদের যেতে হয়। বিভিন্ন লোকজন বিভিন্ন অ্যাক্টিভিটিসে ইনভলভ, কেউ গান শুনছে। এই সামনে যে দাদাকে দেখতে পাচ্ছেন ইনি ঘুমাচ্ছেন। আমি বকবক করে যাচ্ছিলাম ট্রেনে, কিন্তু আমার ওয়াইফ আর আমার মেয়ে তাসু কেউই শুনছিল না, যে যার নিজের কাজে আছে। তাই অগত্যা আমি জানলার বাইরে মুখ বাড়িয়ে হালকা হালকা অন্ধকার হয়ে যাওয়ার প্রকৃতিটাকে উপভোগ করছিলাম, আর ভাবছিলাম যে কখন ফারাক্কা আসবে আর কখন আমি ফারাক্কাতে ভালোভাবে ছবি তুলব। যেতে যেতে অনেক বিল, অনেক খাল, অনেক নদী, অনেক ক্ষেত, অনেক খলিহান, অনেক কিছু আছে। এগুলো দেখতে দেখতে বেশ টাইম কেটে যায়। আপনাদের ট্রেন জার্নি করতে কিরম লাগে সংক্ষিপ্তভাবে যদি জানান খুব ভালো লাগবে, কারণ ডিসকাশনটা তো চলতেই থাকবে। আর এবারে কলকাতা যাওয়ার পর প্ল্যান করব কোথায় যাব। বর্ষাতে তো আমি আসবোই একবার দার্জিলিং, সেটা আপনার বলে দিচ্ছি। যদি পারি তাহলে তাকদার আরো কিছু জিনিস দেখাবো আমার, যেগুলো প্ল্যানিং এ আছে। আর যদি কোথাও এক্সপেক্ট করেন ভিডিও দেখবার জন্য প্লিজ বলবেন, আমি চেষ্টা করবো কিছু করবার। আর একটা যেটা ইচ্ছা আছে আমার, সেটা হচ্ছে পুরুলিয়া কিংবা ঝাড়গ্রামের হাতিবাড়ি যাওয়া। এবং এটা কাছে, বর্ষাকালে ঝাড়গ্রাম খুব দারুণ জায়গা, পুরুলিয়াও দারুণ জায়গা। তো যেটা আমি বুকিং পাবো, অবভিয়াসলি গভর্নমেন্টের বাংলোগুলো ট্রাই করবো, কারণ সেগুলো একদম ডেন্স ফরেস্টের মধ্যে হয় আর অসাধারণ হয়। তো আমি সেগুলো করবার চেষ্টা করছি। যদি আপনাদের ইচ্ছা হয় দেখবার, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ডেফিনেটলি একদম তোড়জোড় লাগিয়ে দেবো পুরো, জি জান লাগা দেগা বাংলোগুলো বুক করার জন্য। আর কি বলবো বলুন, মনের দুঃখ মনে রয়ে যাচ্ছে। এত সুন্দর পাহাড় থেকে আসছি, এখন তো একদম ঠকঠক করছে এসিতে, কিন্তু বেরিয়েই যে গরমটা হবে কলকাতায় সেটা তো বুঝতেই পারছি। তাই ওয়েট করছি কখন সেই ঘরমাক্ত কলকাতায় নামবো আর বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার এসিতে ঢুকে পড়বো। রাত্রিটা ভালোই কাটবে। একের পর এক স্টেশন যাচ্ছিল, আর ফাঁকা স্টেশনগুলো দেখতে বেশ ভালো লাগে। কোনো জনমানবহীন সন্ধ্যের মুখটাতে মনে হয় কোনো একটা অজানা জায়গায় আপনি চলে এসেছেন, অজানা জিনিস দেখছেন। কে যেন হট করে চলে আসবে, আপনার সঙ্গে কথা বলবে, আর বলতে বলতে দেখুন আম বাগান চালু হয়ে গেছে। মালদা ইজ ফেমাস ফর আম বাগান। শুধু আম বাগান না, ফেমাস ফর আম। তবে ওদের ওখানকার আম আর আমাদের কলকাতার আমের মধ্যে একটু তফাৎ, কারণ ওখানে ল্যাংড়া আমটা খুব একটা বেশি হয় না। আর কথা বলতে বলতে আমরা ফারাক্কা ব্যারেজে চলে এসেছি। অ্যাকচুয়ালি ফারাক্কা ব্যারেজটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে লোকেটেড, আর এটা বাংলাদেশের বর্ডার থেকে 18 কিলোমিটার দূরে। এটা চালু হয়েছিল 21শে এপ্রিল 1975 সালে, কিন্তু তৈরি হতে লেগেছিল প্রায় 8 বছর, 62 থেকে 70, মানে 1962 থেকে 1970। আর কস্ট প্রায় $1 বিলিয়ন লেগেছিল। এই যে গেটগুলো দেখছেন, এটা টোটাল 109টা গেট আছে, এবং এটার লম্বাটা হচ্ছে 7559 ফিট। মানে বুঝতে পারছেন কত লম্বা এটা। কনস্ট্রাকশনটা করেছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। আর এর কাজ ছিল এই গ্যাঞ্জেস রিভারের জলটা ডাইভার্ট করে আমাদের হুগলি নদীতে ফেলবার, যাতে ওর ফোর্সে যত সিল্ট হচ্ছে কলকাতা হারবারে সেগুলো যেন বেরিয়ে যায়। কিন্তু সেটা আর হলো না। তারপরে মেকানিক্যালি অনেক কিছু করতে হলো, এবং হলো না মানে পার্সিয়ালি হলো। এই কারণে যে এই যে যখন জলটা ঠেলা হতো তখন আশেপাশের অনেক ক্যাচমেন্ট এরিয়া এবং অনেক গ্রাম ফ্রাম ডুবে যেত, এবং সিল্ট তার মধ্যে ভর্তি হয়ে যেত। তো সেই জন্য ওই সিস্টেমটা আস্তে আস্তে চেঞ্জ করা হলো। তো এই হচ্ছে ফরাক্কা রিভার, এবং ফরাক্কার মধ্যে ব্যারেজের মধ্যে জল সবসময় আপনি থই থই করে দেখতে পারবেন। আমি দেখে আমার মাঝে মাঝে মনটা একটু ভয়ও লাগে, যে বাপ রে বাপ, কি বিশাল একটা ব্যারেজ, কি বিশাল ড্যাম। এই ড্যামটায় প্রায় 1800 কিউবিক জল ডাইভার্ট করার মানে ক্ষমতা রাখতো তখন।
এই গঙ্গা নদী থেকে আমাদের হুগলি নদীর মধ্যে। এই হচ্ছে ফরাক্কা ব্যারাজের কাজ। এবং ফরাক্কা ব্যারাজের ওপরে ট্রেনটা বেশ খানিকক্ষণ টাইম লাগে এবং ট্রেনের স্পিডটাও বেশ স্লোই হয়ে যায়। সেটা আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর গতি থেকে বুঝতে পারছেন। কারণ অনেকগুলো গেট তো তলায় এবং জার্কিং এর পয়েন্টটা ওদের একটা রেস্ট্রিক্টেড থাকে। মেকানিক্যাল ডিভাইস, মেকানিক্যাল ক্যালকুলেশনস এর উপরে চলে। এই হচ্ছে ফরাক্কা ব্রিজ, ফরাক্কা ব্যারেজ। এই ব্যারেজটা ক্রস করে আমরা এর পরের যে স্টেশন, সেই স্টেশনে ঢুকবো, সেটার নাম হচ্ছে মালদা টাউন। চলুন, অনেকক্ষণ বসে থাকা হলো, এবার ফেসিলিটি গুলো আপনাদের দেখাই। এই যে অ্যাপ্রোচিং ডোরের কাছে যাচ্ছি, এই দরজাটা নিজে থেকেও খুলে যায় রিফ্লেক্স সেন্সারে, কিংবা এখানে হাত দিয়ে টিপলেও খুলে যায়। সুতরাং যতক্ষণ না এটা কি প্রেস করা হয় বা সেন্সার কাজ করে, দরজা খোলা যাবে না। এবার আপনাদের নিয়ে যাচ্ছি ওয়াশরুমের দিকে, যে ওয়াশরুমটা কিরকম দেখতে লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিরকম হয়, প্লাস কতটা জায়গা আছে এখানে দাঁড়ানো যায়। এটা হচ্ছে দুটো কম্পার্টমেন্টের মাঝখানে স্পেসটা, বেশ অনেকটাই স্পেস। যখন স্টেশনে নামবেন তখন এখানটা দাঁড়াতে যায়, আর কুঁদোকুদিও করতে হয় না। ওয়াশরুমটা ক্ষণে ক্ষণে পরিষ্কার করা হয়, সুতরাং ক্লিনলিনেস আর হাইজিন নিয়ে কোনো অসুবিধা নেই। তাছাড়া এগুলো নিউম্যাটিক সিস্টেমে করা আছে, যাতে আপনি ফ্লাশ যখন করবেন পুরো নোংরাটা সমেত একদম সঙ্গে সঙ্গে ইভ্যাকুয়েট করে দেওয়া হয়, ডিসপোজ করে দেওয়া হয়। সুতরাং ট্রেস অফ আনহাইজিননেস এখানে নেই, সবসময় পরিষ্কার হয়। আর শুকনোই রাখার চেষ্টা করে এখানকার লোকেরা। কারণ খানিকক্ষণ ছাড়া ছাড়া আমি অ্যাটেন্ডেন্টদের দেখছি ফ্লোর ক্লিন করছে এবং বাথরুম টাথরুমগুলো ক্লিন করছে। তো ডোরটা দেখলে নিয়ে থেকেই ওপেন হয় এবং ক্লোজ হয়। আমি বাইরে থেকে দেখাবার চেষ্টা করছি। আর ফ্লোরটা দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন। ট্রেনটা প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা চলে গেছে, বাট ক্লিনলিনেস ইজ মেনটেন্ড বিকজ স্টাফেরা খুব ভালো করে ক্লিন করে। লোক সবসময় যাতায়াত করছে, এটা লোকের অভ্যেস যে এক জায়গায় বসতে পারে না। আমি তো প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা বসে কাটিয়ে দিলাম বাইরে সিনারি দেখতে দেখতে। তো যাই হোক, আজকের লাস্ট খাবার চলে এসছে, ডিনার। এই ডিনারে কি কি আমি খেয়েছি এবং কি কি দিয়েছে আপনাদের দেখাচ্ছি ডিটেলসে। বেশ ভালো লেগেছিল, তবুও দেখতে থাকুন কি কি দিয়েছি। আমি নিয়েছিলাম ননভেজ ডিনার। তো আপনি ইচ্ছা করলে টিকিট কেনার সময় অফ করতে পারেন। ইচ্ছে করলে আপনারা ভেজ ডিনারও অর্ডার করতে পারেন। দুটো অপশনই আছে এখানে। তো এখানে কি কি খেলাম সেটা বেশ সুন্দর, তবে সত্যিকারের কথা বলছি, প্রত্যেক কটা খাবার দারুণ ফ্রেশ। আর এক একটা করে খুলছিলাম, গন্ধ খুব সুন্দর আসছিল। এই নয় যে কোনো বাসি পচা কিংবা কোনো খারাপ জিনিস দিচ্ছে। যেরকম ট্রেনে খাবারের একটা কমপ্লেন আছে, কি যা তা দিয়ে দেয়, খালি এক গাদা ভাত দিয়ে দেয় আর কোনো তরকারিতে কোনো কিছুতে কোনো স্বাদ থাকে না। বাট ট্রাস্ট মি ফ্রেন্ডস, এটা পুরোপুরি ডিফারেন্ট। এটা প্রত্যেক কটা তরকারিতে স্বাদ ছিল। একটা চিকেন দিয়েছিল, তার মধ্যে 3 পিস চিকেন, ছোট ছোট যদিও। একটা ডাল দিয়েছিল, সেটা বেশ থিক ডাল, মানে বেশ মোটা ডাল, পাতলা ট্যালট্যালে ঝোল কিংবা জল নয়। এবং একটা আলু এবং বিনসের তরকারি দিয়েছিল, তার সঙ্গে পটলও 2-1 পিস দেখেছিলাম, তো ওটাও ভালো। আর যে রুটিটা দিয়েছিল, ওটা রুটি নয়, পরোটাও নয়, ওটা হালকা পরোটার মতোই, কিন্তু তেল খুবই কম, যাতে সবাই খেতে পারে। তো এটা খুব মেনটেন করে দিয়েছে, আর মনে হলো বেশ হাইজিনিক, কারণ পরোটাটা ছোট ছোট পরোটা, বেশ নরম আর খেতেও খুব ভালো। তো আমি ট্রাই করলাম ফার্স্ট একটু গ্রেভি টেস্ট করে। প্রথমে গ্রেভিটা টেস্ট করেই আমার মনটা ভরে গেল। না, রেলে তো অনেকদিন আমি খাইনি, কিন্তু যখন খেতাম তখন তো এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল। এই এতদিন পর রেলে খেয়ে বেশ মজা লাগলো, না খাবারের কোয়ালিটি ভালো। এরকম ভাবে আমি গেলাম হাওড়াতে, আমার ট্রেনের জার্নি কমপ্লিট হলো। যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদের কাছে এটা প্রেজেন্ট করার চেষ্টা করলাম। একটা সুন্দর জার্নি ঘুরে আমি এলাম, আর একটা সুন্দর জার্নি করেও আমি এনজেপি থেকে হাওড়া এলাম। আমার নাম সুব্রজিৎ ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ব্লগ। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি খুব কষ্ট করে ব্লগগুলো বানাচ্ছি আপনাদের জন্য। অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর যদি পারেন বন্দে ভারতে একবার ঘুরেই আসুন না।
ইচ্ছে করলে আপনারা ভেজ ডিনারও অর্ডার করতে পারেন, দুটো অপশনই আছে এখানে। তো এখানে কি কি খেলাম সেটা বেশ সুন্দর, তবে সত্যিকারের কথা বলছি প্রত্যেক কটা খাবার দারুণ ফ্রেশ, আর এক একটা করে খুলছিলাম, গন্ধ খুব সুন্দর আসছিল। এই নয় যে কোনো বাসি পচা কিংবা কোনো খারাপ জিনিস দিচ্ছে, যেরকম ট্রেনে খাবারের একটা কমপ্লেন আছে কি যা তা দিয়ে দেয়, খালি এক গাদা ভাত দিয়ে দেয় আর কোনো তরকারিতে কোনো কিছুতে কোনো স্বাদ থাকে না। বাট ট্রাস্ট মি ফ্রেন্ডস, এটা পুরোপুরি ডিফারেন্ট। এটা প্রত্যেক কটা তরকারিতে স্বাদ ছিল। একটা চিকেন দিয়েছিল, তার মধ্যে 3 পিস চিকেন, ছোট ছোট যদিও। একটা ডাল দিয়েছিল, সেটা বেশ থিক ডাল, মানে বেশ মোটা ডাল, পাতলা ট্যালট্যালে ঝোল কিংবা জল নয়। এবং একটা আলু এবং বিনসের তরকারি দিয়েছিল, তার সঙ্গে পটলও 2-1 পিস দেখেছিলাম, তো ওটাও ভালো। আর যে রুটিটা দিয়েছিল ওটা রুটি নয়, পরোটাও নয়, ওটা হালকা পরোটার মতোই, কিন্তু তেল খুবই কম যাতে সবাই খেতে পারে। তো এটা খুব মেনটেন করে দিয়েছে, আর মনে হলো বেশ হাইজিনিক, কারণ পরোটাটা ছোট ছোট পরোটা, বেশ নরম আর খেতেও খুব ভালো। তো আমি ট্রাই করলাম ফার্স্ট একটু গ্রেভি টেস্ট করে। প্রথমে গ্রেভিটা টেস্ট করেই আমার মনটা ভরে গেল, না রেলে তো অনেকদিন আমি খাইনি, কিন্তু যখন খেতাম তখন তো এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল। তো এই এতদিন পর রেলে খেয়ে বেশ মজা লাগলো, না খাবারের কোয়ালিটি ভালো। এরকম ভাবে আমি গেলাম হাওড়াতে, আর আমার ট্রেনের জার্নি কমপ্লিট হলো। যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদের কাছে এটা প্রেজেন্ট করার চেষ্টা করলাম। একটা সুন্দর জার্নি ঘুরে আমি এলাম, আর একটা সুন্দর জার্নি করেও আমি এনজেপি থেকে হাওড়া এলাম। আমার নাম সুব্রজিৎ ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ব্লগ। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি খুব কষ্ট করে ব্লগগুলো বানাচ্ছি আপনাদের জন্য, অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর যদি পারেন বন্দে ভারতে একবার ঘুরেই আসুন না।